আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান তাপগতিবিদ্যা পড়াইতেছিলাম। যারা 27 বছরের স্টুডেন্ট আছেন, আপনাদের তাপগতিবিদ্যা আর একটা ক্লাস আমি নিচ্ছি। আজকে আমি 2 নম্বর ক্লাসটা নিব। তো প্রথম ভিডিওটা আশা করি আপনারা অনেকেই করছেন, অ্যান্ড এই ক্লাসটাও আপনারা করবেন। অ্যান্ড ক্লাসগুলো আসলে আমি ফিজিক্স কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারতেছি বা ক্লাসটা আসলে নেওয়ার ইয়েটা ঠিক আছে কিনা, মানে যে পদ্ধতিতে আমি নিতেছি এটা আমাদের ঠিক আছে কিনা, বা আরো অন্য কোনো ভাবে ওয়েতে বুঝাইলে আসলে আপনারা আরো ভালো বুঝবেন কিনা, এই বিষয়টা আমাকে একটু জানাবেন। তো আজকে আমি যে জিনিসটা আলোচনা করব, প্রথম যে জিনিসটা সেটা তাপগতীয় সিস্টেম। এই সিস্টেম জিনিসটা আমাদের পড়তে হবে। সিস্টেম দেখি ছোট্ট করে একটু সংজ্ঞাটা লেখা আছে কিনা। পদার্থের যে অংশকে আলাদা করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। একটা পদার্থ নিয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করার জন্য তার যে অংশটা আলাদা করে রাখা হয়, যে থাক আমি অর্থাৎ পদার্থের একটা অংশ, আপনি সহজ করে বুঝবেন যে পদার্থের একটা অংশ। আমি একদম সম্পূর্ণ একটা পদার্থ নিয়ে আমি একসাথে গবেষণা করতে পারবো না। আমার প্রথম অংশটুকু নিয়ে কাজ করতে হবে, এরপর আমি দ্বিতীয় অংশ নেব, এরপর তারপরের অংশ নিব, এর এবং ধাপে ধাপে আমি কি করব, কাজটা করব। এখন যে অংশটার জন্য আমি কাজ করতেছি সেটা ব্যতীত আর বাকি অংশ যেগুলো আমি রাখতেছি আমার পাশে, সেইটাই হবে আমাদের সিস্টেম। অর্থাৎ না, আমার যে অংশকে নিয়ে আমি গবেষণাটা করতেছি, ওই গবেষণা চলাকালীন ওই জিনিসটা হবে আমার সিস্টেম। এই সিস্টেম আমার তিন ধরনের। উন্মুক্ত, বদ্ধ, আরেকটা উন্মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন। উন্মুক্ত, বদ্ধ এন্ড বিচ্ছিন্ন। তাহলে উন্মুক্ত জিনিসটা কি? মানে এই তিনটাই আমাদের পদার্থের একটা অংশ হবে। পদার্থের যে অংশ, আপনারা মনে রাখবেন, ভর এবং শক্তি পরিবেশের সাথে দুইটাই বিনিময় করবে। ভর এবং শক্তি দুইটাই বিনিময় করে, মানে যেটা পরিবেশের সাথে কি করতে পারবে, ভর এবং শক্তি এই দুইটা জিনিসের বিনিময় করতে পারবে, সেটা উন্মুক্ত। ভর এবং শক্তি দুইটাই বিনিময় করে। এন্ড বদ্ধ কি হবে? বদ্ধ শুধুমাত্র শক্তি বিনিময় করবে, শুধুমাত্র শক্তি বিনিময় করে, ভর বিনিময় করতে পারে না, তাকে বলা হয় বদ্ধ। আর যেটা কোনোটাই বিনিময় করতে পারে না, ওটাকে বলা হয় বিচ্ছিন্ন। উন্মুক্ত কি, মানে খোলা অবস্থায় থাকবে। তিনটা বস্তু যদি আমরা নেই, তিনটা বস্তু, এটা আমাদের খোলা অবস্থায় আছে, এটা খোলা অবস্থায় থাকবে। এটা আমরা যাই করি না কেন, এটার মধ্যে আমরা তাপ দিলাম, তাপ দিলে এটার মধ্যে আমরা একটা পানি রাখবো, তিনটার মধ্যে আমি কি রাখবো, পানি রাখবো। দেখেন আপনাদেরকে আমি বোঝাইতে পারি কিনা। এটার উপরে কোনো ঢাকনা থাকবে না, আর এটার ভিতরে আমার ঢাকনা থাকবে, এটার ভিতরে আমার ঢাকনা থাকবে। এটার ভিতরে যেহেতু ঢাকনা নাই, এটা খুব সহজেই পরিবেশের সাথে একদম খোলামেলা অবস্থায় থাকবে, অর্থাৎ যে কোনো কিছু বিনিময় করতে পারবে। এটার ভিতরে যে আমাদের শক্তি আছে, এই শক্তিটা কি হতে থাকবে, তাপ দেওয়ার কারণে
শক্তিটা হ্রাস পাবে। এন্ড হচ্ছে এখানে যে পরিমাণ পানি ছিল তাপ দেওয়ার কারণে পানিটা কমতে থাকবে, অর্থাৎ ভরও কমতে থাকবে, অর্থাৎ ভরটা কমতে থাকবে এবং শক্তি সবকিছুই কমতে থাকবে এখানে। তো এখানে যে দুইটারই পরিবর্তন হয়েছে, দুইটা জিনিসেরই পরিবর্তন হয়েছে, এই কারণে এটা হচ্ছে আমার উন্মুক্ত। আর এখানে আমার ঢাকনাটা ঢাকা রাখছি এবং আমি তাপ দিচ্ছি। তাপ দিলে এখানে শক্তির পরিবর্তন হবে, শক্তির পরিবর্তন হবে, বাট হচ্ছে পানি তো আর অন্য কোনো যাইতে পারতেছে না, ঢাকা রাখছি। তো এটা যেহেতু পানি কমতে পারতেছে না, সেক্ষেত্রে ভরের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র শক্তির বিনিময় হবে, শক্তির পরিবর্তন হবে, ভরের পরিবর্তন হতে পারবে না। এটা হচ্ছে আমাদের বদ্ধ। আর এখানেও আমরা কোনো তাপ প্রয়োগ করব না, এটার মধ্যে আমরা কোনো তাপ প্রয়োগ করবো না। তাপ প্রয়োগ না করলে এটা কোনো পরিবর্তন হবে, যতটুকু আছে ততটুকুই থাকবে। তাপেরও পরিবর্তন হবে না, মানে ভরেরও পরিবর্তন হবে না, শক্তিরও পরিবর্তন হবে না, এটা হচ্ছে বিচ্ছিন্ন। এরপরে আসি আমাদের তাপ। তাপ ইজ এ হিট। তাপ জিনিসটা আসলে আমাদের পড়ানোর কিছু নয়, আমরা গত ভিডিওতে এটা আলোচনা করছি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্সট্রা জিনিস আপনারা এখানে পড়ে নেবেন। তাপ জিনিসটা আমি এখন নতুন করে আলোচনা করতেছি না। এরপর আছে আমাদের কাজ। কাজ কাজ জিনিসটা কি সেটা আমরা জানি। কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা একক, জুল, এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো নামগতিবিদ্যায় এটাকে ডিডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাপকে আমাদের অনেক সময় ডি কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে কাজ, আর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ডি ইউ, অভ্যন্তরীণ শক্তি। এবং এগুলোর মধ্যে সম্পর্ক আছে। যেমন এখানে একটা ফর্মুলা আমরা মুখস্থ রাখবেন, ফর্মুলাটা এখানে কি দেওয়া নাই, dq is equal du plus dw or dw pdv, এরকম আমাদের একটা সূত্র আছে। dw মানে হচ্ছে pdv, v হচ্ছে কি আয়তনের পরিবর্তন, আর p হচ্ছে চাপ, w হচ্ছে কৃতকাজ। তো dw নির্ণয় করার ফর্মুলা হচ্ছে আমাদের pdv। এগুলো আমাদের এখানে আসে যে গ্যাস প্রসারণে কৃতকাজ এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র, মানে তাপগতিবিদ্যার 0তম সূত্রটা শিখছিলাম, তো প্রথম সূত্রটা আমাদের শিখতে হবে। এখানে আরো কিছু ফর্মুলা আছে। ইউ ইকুয়াল 3/2 nRT, ইউ ইকুয়াল 3/2 nRT, যেখানে ইউ হচ্ছে আমাদের কৃতকাজ, ইউ কি আমাদের কৃতকাজ, এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক বা মানে যে কোনো একটা ধ্রুবকের মান দেওয়া থাকবে সেটা, আর টি হচ্ছে আমাদের তাপমাত্রা। তাপমাত্রা আমাদের কেলভিনে নিয়ে কাজ করতে হবে। এন্ড এই সূত্র, এই সূত্র এবং এই সূত্র, এবং আমি তিনটা জিনিস লেখা দিয়েছি যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এইটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি আমাদের এটা, এটা হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তি এবং অন্তঃস্থ কৃতকাজ ধর সমস্ত শক্তি মানে সমষ্টি হবে অন্তঃস্থ তাপের সমান, এটা তাপের সমান হবে।
তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিন্তু আমাদের মাথায় মুখস্থ রাখতে হবে। তাপ এক প্রকার শক্তি, আর শক্তি হচ্ছে যার বিনিময়ে কাজ করা হয়। যার বিনিময়ে কাজ করা হয় ওটাই হচ্ছে শক্তি। আচ্ছা, তাপের বিনিময়ে আমরা কাজ করতে পারি, শক্তির রূপান্তর সম্ভব, অর্থাৎ এক প্রকার শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। কিন্তু শক্তির নেত্যতার সূত্র থেকে আমরা জানি শক্তি রূপান্তরের সময় ছোট শক্তি মোট শক্তির কোনো পরিবর্তন হয় না। মোট শক্তি যত আছে সবসময় ওইটাই থাকবে। মোট শক্তির কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এটা আমরা শক্তির নেত্যতার সূত্র থেকে কিন্তু 9-10 জেনে আসছি যে শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নাই, শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। আর তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে, এই প্রথম সূত্রটা হচ্ছে আমাদের যে শক্তির নেত্যতার সূত্র, ওইটারই একটু আপডেট, আর অন্য কোনো কিছু না। তো আমাদের একটা ফর্মুলা এরকম মনে রাখতে হবে, যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করে, মানে তাপগতিবিদ্যার এখানে একটা সূত্র, যদি তাপ আছে না আমাদের তাপ, এই তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করি তাহলে তাপ এবং কাজ সমানুপাতিক হবে, মানে দুইটাই সমান হবে। এটাকে আমাদের ডব্লিউ সমানুপাতিক কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং এই সমানুপাতিক ধ্রুবকটা যদি আমরা নিয়ে আসি তাহলে ধ্রুবক হিসাবে আমাদের জে অ্যাপ্লাই করা হয়, ডব্লিউ সমান জে কিউ। এটা অ্যাপ্লাই করা হয় আমাদের ডব্লিউ সমান জে কিউ। এখানে জে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, এবং এটাকে তাপের যান্ত্রিক সমতা বলে। এই জিনিসটা আমার একটু মাথায় রাখতে হবে, যেটাকে তাপের যান্ত্রিক সমতা বলে। এটা একক আমাদের কি হতে পারে, জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। তাহলে ডব্লিউ সমানুপাতিক কিউ, এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটার সমানুপাতিক ধ্রুবক হচ্ছে জে, এটাকে তাপের যান্ত্রিক সমতা বলে, এবং এটা একক হচ্ছে জুল পার ক্যালোরি। এবং এখানে বিষয়গুলো আপনারা বই রিডিং করবেন তাহলে অনেক কিছু আসলে জানতে পারবেন। এখানে তেমন কোনো কিছু বোঝানোর মতো নেই। এবং এই তাপগতিবিদ্যায় কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। একটা আছে জানেন যে আপনার সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় মানে চাপ সমান হবে, চাপের কোনো পরিবর্তন হবে না। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, এটা কনস্ট্যান্ট। কারণ এখানে আপনাকে বলে দিচ্ছে হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, চাপ সমান হবে, চাপ কনস্ট্যান্ট, চাপের পরিবর্তন হবে না। তাহলে আমাদের ডেল পি কত হবে, ডেল পি হবে আমাদের 0। ডেল পি আমাদের কত হবে, জিরো হবে। এখানে যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো জাস্ট আপনারা মুখস্থ রাখবেন। এখানে তাপগতিবিদ্যার যে সূত্রগুলো লাগে, যে সূত্রগুলো দিয়ে আমাদের আসলে ম্যাথ করতে হয় বা হচ্ছে আমাদের এমসিকিউতে বা রিটেনে যে ম্যাথগুলো আসতে পারে, সেই ম্যাথগুলোর যে সূত্র, ওই সূত্রগুলো আমি লাস্ট ক্লাসে দিয়ে দিব।
তো ওইখানে আপনারা পাবেন। এখন জাস্ট যতটুকু বুঝাইতেছি বেসিক গুলো বুঝবেন। তাহলে সমচাপীয় প্রক্রিয়া মানে চাপ সমান হবে চাপ পি কনস্ট্যান্ট, অর্থাৎ ডেল পি যদি হয় কখনো সেটা 0 হবে। এই জিনিসটা মনে রাখবেন। তারপরে সম আয়তন, সম আয়তন কথাটা একটু মনে রাখবেন। সম আয়তন, সম আয়তন মানে আয়তন সমান। আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয়তন মানে হচ্ছে ভি, এবং এটা কনস্ট্যান্ট থাকবে। এক্ষেত্রে মানে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ভির মানের কোনো পরিবর্তন হবে না, ডেল ভি হবে 0। আর আমরা একটা ফর্মুলা শিখছিলাম হচ্ছে, দেখেন একটু আগে দিচ্ছি dw ইকুয়াল pdv। তাহলে dv মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, তাহলে এটা হচ্ছে আমাদের 0। dv যে কথা, ডেল ভি সেম কথা। তো এটা যেহেতু 0 হয়ে যায় তাহলে p ইনটু 0 মানে হচ্ছে 0। তার মানে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত? সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে 0। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। দেখেন আপনাদের কিন্তু আমি বের করে দিলাম। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0। আর এখানে যদি আমরা dws করি pdv, p কিন্তু কনস্ট্যান্ট, p এর পরিবর্তন কি আসলে এখানে চাইছে, এখানে p চাইছে, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে একটা কৃত কাজ থাকবে। সমচাপীয় প্রক্রিয়ায় আমার একটা কৃত কাজ থাকবে, অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ কৃত কাজ এখানে হবে। কিন্তু সম আয়তন প্রক্রিয়ায় কোনো কি হবে না, কৃত কাজ হবে না, কৃত কাজ হচ্ছে 0। এবং সম আয়তন এবং সমচাপীয় এই দুটার মধ্যে থেকে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি যে জিনিসগুলো বারবার লিখতেছি আবার হচ্ছে বোঝানোর পর মুছে দিচ্ছি, এগুলো আপনাদের নোট করতে হবে। আমি এখন একটু সিপিসিভি নিয়ে কথা বলবো। সিপি এন্ড সিভি, এটা কি আর এটা কি, দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। এবং এখানে হচ্ছে আমাদের গামা এন্ড হচ্ছে আর, এই মোট 4টা জিনিস, এই মোট 4টা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। তো এখানে আমরা যে ফর্মুলাটা মনে রাখবো, যেখানে সিপি মাইনাস সিবি এটা আর হয়, সিপি মাইনাস সিভি এটা হচ্ছে আপনার আর, আর হচ্ছে সিপি ভাগ সিভি এটা হচ্ছে আপনার গামা। মানে সিপি যেটা আপনার দেওয়া থাকবে এগুলা প্রত্যেকটাই হচ্ছে কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এগুলো প্রত্যেকটাই কনস্ট্যান্ট। তো এগুলা গামার হচ্ছে আবার 3টা মান হয়। গামার মান কয়টা হয়? 3টা। একটা হচ্ছে 1 পারমাণবিকের জন্য হয় আপনার 1.67, এটা 1.40, 1.33, এটা হচ্ছে 1 পারমাণবিকের জন্য, এটা দ্বি পারমাণবিকের জন্য, আর এটা হচ্ছে এন সংখ্যক মানে বহু পারমাণবিকের জন্য 2 এর থেকে বেশি হলে 1.33 হয় গামার মান। তো এই দুটার অনুপাত সাধারণত মানে হিলিয়াম গ্যাসের জন্য কোনটা হবে? এটা হবে, কারণ এটার নিচে কত আছে? 1 পারমাণবিক, 1 পারমাণবিকের জন্য গামার মান কত? 1.67 হবে। এন্ড সিপি মাইনাস সিবি হচ্ছে আমাদের আর, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এটা আমাদের অনেক কাজে দিবে। এন্ড হচ্ছে দুটার অনুপাত হচ্ছে আমাদের গামা। এখন এখানে আমার একটা জিনিস মনে রাখতে হবে, যদি আর এর মান যদি ধনাত্মক হয় তাহলে আমাদের অবশ্যই সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক হবে এটা, মানে আর ধনাত্মক।
আর যদি আর ঋণাত্মক হয় তাহলে সিভি আর কি হবে, ঋণাত্মক হবে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি যেগুলা বোর্ডে লিখতেছি এই বিষয়গুলো আপনারা খাতায় নোট করবেন, জাস্ট এতটুকুই আপনাদের কাজ। সমায়তন সিপিসিভি আমাদের গেল। এরপরে আমাদের আছে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া। এগুলা বলতে গেলে একটু সময় লাগবে, এখানে অনেক ব্যাখ্যা নিয়ে বিষয় আছে, তো আমরা এগুলা আগামী ক্লাসে পড়ি। সমষ্ণ রুদ্রতাপীয় আছে, এগুলা অনেক বড় একটা টপিক। এই টপিকটা আসলে শুরু করা আমাদের জন্য ঠিক হবে না। তো সমষ্ণ প্রক্রিয়া যেটা আমাদের আছে, এটা যেহেতু অনেক বড় একটা টপিক, এটা বোঝাতে গেলে মিনিমাম 15 মানে মিনিমাম 20 মিনিট লাগবে। তো যেহেতু একটু সময়টা বেশি লাগবে, রুদ্রতাপীয় প্রক্রিয়া অনেক বড় একটা টপিক, তো এই টপিকটা আমরা আগামী ক্লাসে শুরু করব। আজকে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার আগ পর্যন্ত, এর পূর্ব পর্যন্ত যে বিষয়গুলো ছিল এই সবগুলো বিষয় শেষ হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা বাসায় দেখবেন, এবং যাদের ইসহাক স্যারের বইটা আছে তারা হচ্ছে বেশ, আপনারা যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে আপনারা একদম অধ্যায়ের শুরু থেকে শুরু করে এই প্রত্যেকটা কথা পড়বেন, এবং যেগুলো গুরুত্বপূর্ণ মানে যেগুলো মুখস্থ করার মতো ওগুলো আন্ডারলাইন করবেন, বই দাগাবেন বেশি বেশি, এন্ড হচ্ছে আপনারা মুখস্থ করবেন। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।